নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম সায়ন্তনী। শুনতে থাকুন আজকের গল্প সায়ন্তনী। এক সন্ধ্যায় ফুটেছিল যে মল্লিকা, আর এক সন্ধ্যায় ফুটে উঠল সেই মল্লিকারই বিয়ের ফুল। অনেক আলো জ্বলছে, সানাই বাজছে, আঙিনায় আলপনা আঁকা হয়েছে, লোকজনের ব্যস্ততা, হই হই করছে সব। কলকাতা ননী কাকা এসেছেন, বর্ধমানের চারু মামাও এই কিছুক্ষণ আগেই পৌঁছেছেন। চারু মামার বড় মেয়ে পারুলদি, যাকে আগে কোনোদিনও দেখেনি মল্লিকা, তিনিও এসেছেন। রঙিন বেনারসি জড়িয়ে আর কপালে চন্দনের লবঙ্গ তিলক এঁকে একটা শাঁখ বাজানো সংকেতের অপেক্ষায় ঘরের ভিতরে মেঝের উপর একটা আসনে বসে আছে মল্লিকা। কাজল দেওয়া চোখের কোলে লজ্জা ঘন ভীরুতা, কিন্তু মুখটা হাসি ঝরাচ্ছে। এইরকম একটা উৎসবের রূপ ফুটে উঠলেই তো বিয়ের ফুল ফুটে যায়। সেই জ্যাঠামশাই আজ আর নেই। এই মল্লিকার নামটাই যার দেওয়া নাম। আজ তিনি থাকলে নিজের চোখেই দেখতে পেতেন তার ভবিষ্যৎবাণী কতটা সার্থক হয়েছে। সেই সন্ধ্যার সেই ফুটফুটে আর ধপধপে সাদা এইটুকু একটা মল্লিকা আজ সন্ধ্যায় সত্যিই যেন নানা রঙে রঙিন হয়ে একটি নতুন রূপের মল্লিকা হয়ে গিয়েছে। বলেছিলেন জ্যাঠামশাই, আমি এখনই বলে দিচ্ছি, এ মেয়ে হলো রূপচোরা মেয়ে। এখন দেখে কিছুতেই বুঝতে পারবে না, কিন্তু বুঝবে তখন যখন বড়টি হবে এই মেয়ে। রূপ তখন এমন রং খুলবে যে দেখনেওয়ালার চোখের পলক পড়বে না। একটু অদ্ভুত মানুষ ছিলেন সেই জ্যাঠামশাই। এই আমতলা হাটের স্টেশনের কাছে একটা চালের আড়তে কাজ করতেন। মাথা ভরা টাক আর মুখ ভরা দাড়ি, রোগাটে চেহারার ছোটখাটো মানুষটি। আড়তের খাটুনি থেকে একটু ছুটি ছাটা পেলেই সারা দিন কালিদাস পড়তেন। বাড়ির পিছনে ডোবার মতো দেখতে ওই পুকুরটার পাশে নিজের হাতে ফুলের বাগান করেছিলেন জ্যাঠামশাই। রাত্রিবেলা বাগানে শিউলিগুলির দিকে তাকিয়ে তাকিয়ে আর হেসে হেসে বলতেন, আহা রজনী হাসিনী শেফালিকা। সকালবেলায় শালুগুলোর দিকে তাকিয়ে বলতেন, প্রভাত কিরণ বন্দিতা নলিনী। আরো কত কি বলতেন, বসন্ত নীলপ্রিয়া মাধবী সায়ন্তনী মল্লিকা। হ্যাঁ, জ্যাঠামশাইয়ের বাগানে মল্লিকা সন্ধ্যাবেলাতেই ফুটত। কাজেই চালের আড়তের কাজ ছেড়ে সন্ধেবেলা ঘরে ফিরে যখন শুনলেন যোগেশের একটি মেয়ে হয়েছে, তখন একেবারে আঁতুড় ঘরের দরজার কাছে এসে আর সদ্যজাতা ভাইজিকে দেখে তখনই নাম দিলেন সায়ন্তনী মল্লিকা। জ্যাঠামশাই অবশ্য মল্লিকাকে সায়ন্তনী বলেই ডাকতেন। তার সঙ্গে সঙ্গে মল্লিকা সায়ন্তনী নামটা চলে গিয়েছে, থেকে গিয়েছে শুধু মল্লিকা। বলেছিলেন জ্যাঠামশাই, মেয়েটা যদি রাত্রিবেলা জন্ম নিত তবে নাম দিতাম শেফালিকা, সকালবেলায় হলে নলিনী, বসন্তকালে হলে মাধবী, বর্ষাকালে হলে কেতকী, আর শালুর কাপড়ে বাঁধানো কালিদাসের পাতা উল্টাতে থাকেন জ্যাঠামশাই। মল্লিকার বয়স যখন প্রায় 15, তখনও বেঁচে ছিলেন জ্যাঠামশাই। আর মল্লিকার চেহারার রকম দেখে মল্লিকার মা মাঝে মাঝে দুঃখ করতে গিয়ে হেসে ফেলতেন। এত কাব্যি করে বর্দা যে কি বললেন, আর কি যে হলো, সিটকে সিড়িঙ্গে আর গাল ভাঙা, বড় হয়ে শ্রীমতীর রূপ এই তো খুলেছে।
মন্তব্যটা একদিন শুনতে পেয়েছিলেন জ্যাঠামশাই। চালুর কাপড়ে বাঁধানো কালিদার সাথে প্রায় তেড়েই এসেছিলেন। তুমি খুব ভুল বলেছ বৌমা। সায়ন্তনী বড় হতে না হতেই তুমি এসব কথা কেন বলছো? আর কবে বড় হবে? না, এখনো বড় হয়নি সায়ন্তনী। এই বয়সটাকে বড় হওয়া বয়স বলে না, এর ডবল বয়স হওয়া চাই। মানে? তার মানে 30? নিশ্চয়। জ্যাঠামশাইয়ের একটা স্বাদের কল্পনা কিংবা কল্পনার স্বাদ, কিন্তু তাও যে বর্ণে বর্ণে সত্য হয়েছে। মল্লিকার বয়সটা 30ই হয়েছে, আর রূপটাও সত্যি একটা রঙিন ফুল্লতা। দেখনেওয়ালার 2 চোখ অপলক করে দেবার মতোই। কে বলবে এই চেহারাই একদিন একটা সাদা সিঁটকে সিডিঙ্গে চেহারা ছিল? বয়সটা যে 30 হয়েছে তাই বা বলবার সাধ্য আছে কার? কিন্তু শাঁখ বেজে উঠবার পরেই এত মুখর বিয়ে বাড়িটা এত নীরব হয়ে গেল কেন? বর আর বরযাত্রীরা এসে যাবার পরেই যদি বিয়ে বাড়ির উৎসবের প্রাণ এত স্তব্ধ হয়ে যায়, তবে তো সেই ভয়ানক সন্দেহটাই করতে হয় ফোঁটা ফুল বোধহয় ঝরে গেল। মল্লিকাও যে তাই সন্দেহ করতে শুরু করে দিয়েছে। তা না হলে এতক্ষণের মধ্যে একটা মানুষও মল্লিকার কাছে ছুটে আসে না কেন? যারা এতক্ষণ কাছে ছিল আর এত হাসছিল, তারা বর দেখবার জন্য সেই যে হন্তদন্ত হয়ে চলে গেল, যেন চলেই গেল, কেউ আর ফিরে আসে না কেন? কোথায় গেল ওরা? মীরা আর ধরা? বাসর ঘরে হইচই করবে বলে আগে থেকেই কোমরে আঁচল বেঁধে তৈরি হয়েছিল যারা দুজন। মা কোথায়? মা কোথায়? চুপ করে লুকিয়ে রইলেন? যিনি এতক্ষণ ধরে এত কাজের চাপের মধ্যেও একটা আনমনা ব্যাকুলতার মতো বারবার এসে শুধু মেয়ের মুখটি দেখে যেন ধন্য হয়ে আবার চলে যাচ্ছিলেন। আর সেই পারুলদি বা কোথায় সরে গেলেন? আর্টিস্ট পারুলদি, যিনি বলেছিলেন বর এসে পড়লেই কেউ যেন তাকে জাগিয়ে দেয়। তিনি এসে নিজের হাতে মল্লিকার খোঁপাটা জুঁইয়ের কুঁড়ি মালা দিয়ে ছাদে বেঁধে দেবেন। কেউ কি এখনো পারুলদিকে জাগিয়ে দেয়নি? বর তো এসে গিয়েছে। তবে কি নতুন কোনো দাবি তুলেছে বরপক্ষ? সত্যি কি বরপণ হিসেবে নগদে কয়েকশো টাকা পেতে চায় ওরা? কিংবা এসেই খোঁজ নিয়েছে দান সামগ্রী হিসেবে যা দেবার কথা ছিল তা সত্যি দেওয়া হচ্ছে কিনা? এরকম একটা কাণ্ড যে বাঁধতে পারে সেটা একটু আগেই আঁচ করেছিলেন ঝাড়ু মামা। মেয়ের বাবাকে স্পষ্ট করে শুধিয়েছিলেন, ওরা যা বলেছে সেটা স্পষ্ট করে বলুন যোগেশদা। পণ চাই না এ কথা কি সত্যি ওরা বলেছে? যোগেশবাবু বলেছিলেন, পণ চাই এমন কথাও তো ওরা বলেনি। তার মানে এ নয় যে ওরা পণ চায় না। আমি তা মনে করি না। বরপক্ষের মনস্তত্ত্ব আপনি কিছুই জানেন না, তাই এরকমটি মনে করে বসে আছেন। দেখবেন ঠিক সময় বুঝে পণ দাবি করে ওরা চেপে ধরবে, আর আপনারই মতো যুক্তি দেখাবে। পণ চাই না এমন কথা তো আমরা বলিনি। এই কথা বলে কি লাভ ওদের? আমাকে কেটে ফেললেও তো টাকা বের হবে না। সেই জন্যেই তো বলছি যোগেশদা, ব্যাপারটা ওদের সঙ্গে স্পষ্টাস্পষ্টি আলোচনা করে একটু খোলসা করে নেওয়া ভালো ছিল। শেষে বিয়ে নিয়েই একটা গন্ডগোল না বাঁধে। মল্লিকা দুশ্চিন্তার প্রশ্নগুলি ভীরু মনের বাতাসে গুনগুন করে। বরপণের দাবি না হয় ওরা ছেড়েই দিল, কিন্তু দান সামগ্রীর চেহারাটা যদি আগেই দেখতে চায় তবে কেমন করে পার পাবেন যোগেশবাবু? দান সামগ্রী বলতে তো এই 2টো থালা গেলাস আর 2টো বাটি, আর একটা তোষক, একটা চাদর আর 2টো বালিশ।
মল্লিকা জানে দান সামগ্রীর ব্যাপারেও ওদের কোনো দাবি ছিল না। বরের বাড়ির পিসি শুধু বলেছিল, দেখতে ভালো দেখাতো যদি শুধু একটা পালঙ্ক দেওয়া হতো। অবশ্যই দেব, চিঠি লিখে স্পষ্ট ভাষায় প্রতিশ্রুতির কথা বরপক্ষে জানিয়ে দিয়েছিলেন বাবা। তাও মল্লিকার অজানা নয়। মা অবশ্য বারবার বাবাকে মনে করিয়ে দিয়েছিলেন, কথা দিয়েও জিনিসটা না দেওয়া একটু উচিত হচ্ছে না। যেমন করে হোক ধারের জন্য অনাদিবাবুর কাছে আর একবার হাত পাততে হয় তাও ভালো। বাবা বলেছিলেন ধার পাওয়া যায় না। মা রাগ করেছিলেন, তবে ওদের কথা দিয়েছিলে কেন? বাবা একটুও রাগ না করে মার রাগটাকেই তুচ্ছ করলেন। ওটা একটা কথার কথা। মা বললেন, কিন্তু শেষে যদি এ নিয়ে কোনো কথা ওঠে আর কোনো গন্ডগোল হয় তাহলে আমি কিন্তু। বাবা বলেছিলেন, হ্যাঁ, তাহলে আমাকে ফাঁসি দিও তুমি। কিন্তু এছাড়া আর কি কারণ থাকতে পারে যার জন্য বরপক্ষ এত বিরূপ হতে পারে? ভালো করে কি অভ্যর্থনা করা হয়নি? আশা মাত্র চা দেওয়া হয়নি? তাই বা কি করে হবে? বরপক্ষকে অভ্যর্থনা করবার আর খাইয়ে দাইয়ে সব রকমের তুষ্ট করবার দায় নিয়েছেন ননি কাকা। শোনা যায় এই জীবনে তিনি এ যাবৎ 50-এরও বেশি বিয়েতে বরপক্ষ আর বরযাত্রীকে তুষ্ট করবার কাছে খেটেছেন। ননি কাকা নিজেও গর্ব করে বলেন, আমার হাতে পড়ে আজ পর্যন্ত কোনো বর, কোনো বরপক্ষ আর কোনো বরযাত্রী অতুষ্ট থাকতে পারেনি জানো। গোখরো সাপের মতো মেজাজ, এমন কত বরকর্তার হৃদয় গলিয়ে দিলাম। বরপক্ষ আর বরযাত্রীকে অভ্যর্থনা করতে যে ননি কাকার কাজে, কথায় আর ব্যবহারে কোনো ত্রুটি ঘটেছে এটা যে কল্পনাও করা যায় না, নিতান্তই অসম্ভব। তবে আর কি কারণ থাকতে পারে? তবে বর আর বরপক্ষ কি এমন কোনো সত্য জেনে ফেলেছে যেটা গোপন রাখা হয়েছিল? তাই কি হঠাৎ ভয় পেয়ে চমকে উঠেছে বর মানুষটার আশা আর বরপক্ষের বিশ্বাস? তাই কি ওরা রাগ করে যোগেশ দত্তের বাড়ির প্রথম উৎসবের আলো নিভিয়ে দিতেই চায়? মল্লিকার কাজল দেওয়া চোখের কোণে লজ্জাটা হঠাৎ করুণ হয়ে যায়। শিউরে ওঠে চোখ দুটো। আয়নার দিকে তাকাতে আর ইচ্ছা হয় না। ঠিকই তো, একটা সত্য গোপন রাখা হয়েছে। এর জন্য কিন্তু বাবাকে মোটেই দায়ী করা যায় না। দায়ী হলেন মা আর জেঠিমা। বিয়ের কথা যখন চলছিল মা আর জেঠিমা বাবাকে বারবার করে মনে করিয়ে দিয়েছিলেন, ওরা মেয়ের বিষয়ে যখন যা কিছু জিজ্ঞেস করবে সবই ঠিক ঠিক বলে দিও, কিন্তু বয়সটা বলে দিও না। তার মানে বাবার বুদ্ধির ওপর মা আর জেঠিমা দুজনের কারোর কোনো আস্থা ছিল না কোনোদিন। দুজনেই বলে দিলেন, তার মানে আবার কি, একটু কম করে বলে দেবে। 15? না, 18 বললেই চলবে। আগে নিশ্চয়ই ওরা জানতে পারেনি, তাহলে আগেই একটা হেস্তনেস্ত হয়ে যেত। এখানে এসে মানুষের জীবনের একটা আশার শঙ্খকে বেজে উঠবার সুযোগ দিয়ে তারপর মানুষকে অপমান করবার এমন একটা নিষ্ঠুর কাণ্ড ওরাও করতো না। বুঝুন এখন মা আর জেঠিমা, তাদের বুদ্ধির মিথ্যেটা কত মিথ্যে হয়ে গেল। বিয়ে করতে এসে বিয়ের লগ্ন যখন আসন্ন তখন এক ভদ্রলোক সহজে তাদের আদুরে মেয়েটার বয়সটাকে কত সহজে অপমান করে দিল। কিন্তু জ্যাঠামশাইয়ের একটা ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে গেল। জ্যাঠামশাই বলতেন, কোন রাজপুত্র না সায়ন্তনীকে বিয়ে করতে চাইবে, তাই বলে কি আমাদের সায়ন্তনী তাকে বিয়ে করে ফেলবে? সেটি হবে না কখনো, কখনো না। তোমাদের কারোর পছন্দে নয়, নিজে পছন্দ করবে তবে বিয়ে করবে সায়ন্তনী।
পছন্দ তো করেও ছিল মল্লিকা। ও ঘরে বসে আর বেশ জোরে জোরে চেঁচিয়ে মল্লিকাকে শোনাবার জন্যে পাত্রের পরিচয় বর্ণনা করেছিলেন মল্লিকার বাবা যোগেশ দত্ত। সরকারি চাকরি করে পাত্র, বেহালাতে নিজেদের বাড়ি আছে। নামটা হলো অনিরুদ্ধ রায়। বেশ দেখতে, বেশ স্বাস্থ্য, বেশ হাসি খুশি মুক্তি, এক কথায় বলা যায়। মাও বেশ খুশি হয়ে হাসেন। একটু স্পষ্ট করে শুনিয়েই দাও না, যা বলা যায়। চেঁচিয়ে ওঠেন বাবা। এক কথায় বলা যায় বেশ মানুষটি। বাবার চেঁচিয়ে বলা এই সত্যের মধ্যে তবুও কেমন যেন একটা অস্পষ্টতা থেকে যাচ্ছে। তাই ঘরের ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকা মল্লিকার একলা মূর্তির মুখটা তবু হেসে উঠতে পারেনি। আরও একটা সত্য, যেটা জানবার জন্যে মল্লিকার আশার মনটা উৎকর্ণ হয়ে আছে, সেইটাই যে স্পষ্ট করে বলে দিচ্ছেন না বাবা। জেঠিমারও মনের মধ্যে বোধহয় একটা খটকা লেগেছিল, তাই জিজ্ঞাসা করলেন, বেশ মানুষটি মানে কি? মানে অনিরুদ্ধ ছেলেটি চমৎকার মানুষ। ছেলেটি? যাক, আর বেশি কিছু জানবার দরকার নেই। হেসে ফেলেছিল মল্লিকা। সেই ভয়ের ছায়াটা সরে গিয়েছিল। মল্লিকার আশাও নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। অনিরুদ্ধকে জীবনে কোনোদিনও দেখেনি মল্লিকা। অনিরুদ্ধর কোনো ফটো বাবা নিয়ে আসেননি। কিন্তু মল্লিকার বিহ্বল চোখ দুটো যেন অনিরুদ্ধর হাসি খুশি মুখটাকে দেখতে পেয়েছে। কত সম্বন্ধ এসেছে আর চলে গিয়েছে, যেন যোগেশ দত্তের দরিদ্রতার ভয়ানক চেহারাটাকে দেখেই ভয় পেয়ে পালিয়ে গেল যত ঘটকালির উল্লাস। যোগেশ দত্তের মেয়ের চেহারাটাকে দেখেও কোনো সম্বন্ধের করুণা হয়নি। লেখাপড়া বলতে কিছুই জানে না বলা চলে, শুধু একটা সুন্দর চেহারা। তাকে ঘরের বউ করে নিয়ে যাবার জন্যে পৃথিবীতে ভালো ভালো ঘরগুলি কেউই রাজি হয়নি। এমনকি ফলতার বসুবাড়ি, যাদের সেকেলে বড় মানুষীপনার দালানটা জীর্ণ প্রায় ভেঙে পড়েছে, সে বসুবাড়ির ইচ্ছাটা অনেক দূর এগিয়ে এসেও শেষে পিছিয়ে গেল। যোগেশ দত্তের মতো এত দরিদ্র একটা কুটুম্ব পেতে বসুবাড়ির ভাঙা দালানটাও রাজি নয়। অনেক বিয়ের প্রস্তাব ফিরিয়েও দেওয়া হয়েছে, যেমন টালিগঞ্জের ভরতবাবুর ছেলের সঙ্গে মল্লিকার বিয়ের প্রস্তাবটা। ছেলে একটা চায়ের দোকানে কাজ করে। মা আর জেঠিমা চেঁচিয়ে উঠেছিলেন, না না, তা হয় না, এর চেয়ে মেয়েকে সন্ন্যাসিনী করে একটা মঠে রেখে দিয়ে এলেই ভালো হয়। মল্লিকার মনটাও ভয় পেয়ে শিউরে উঠেছিল। ছি, এমন বিয়ের আগে মরে যাওয়াই তো ভালো। আশা, আশাভঙ্গ, ভয় আর আপত্তি, এই নিয়েই বছরের পর বছর পার করে দিতে দিতে মল্লিকার বয়সটা 30-এ এসেই ঠেকেছে। কিন্তু মল্লিকার জীবনটা একটু হতাশ হয়ে পড়লেও ভাগ্যটা যে একটুও হতাশ হয়ে পড়েনি তার প্রমাণ বেহালার অনিরুদ্ধ, যে আজ আমতলাহাটের সবচেয়ে গরিবের একটা দুশ্চিন্তিত সংসারের আঙিনায় সুন্দর একটি উৎসব জাগিয়ে দিয়ে মল্লিকার হাত ধরতে এসেছে। কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে, আর কোনো সন্দেহ নেই, মল্লিকার ভাগ্যটাকেই ঠাট্টা করবার জন্য এসেছে অনিরুদ্ধ নামে একটা শখের অহংকার। বিয়ে হবে না, এই বেনারসি ছেড়ে ফেলতে হবে, চন্দনের লবঙ্গ তিলক মুছে ফেলতে হবে। আর্টিস্ট পারুলদিকে ঝাঁকিয়ে তোলার আর দরকার নেই। এইবার শুনতেও পেল মল্লিকা। চেঁচিয়ে উঠেছেন চারু মামা, না না, এই বিয়ে হবে না। তারপরেই বাড়ির আঙিনায়, এ ঘরে ও ঘরে আর তাওয়ার আনাচে কানাচে নীরব মানুষের এক একটি জটলার বুক থেকে একটা গম্ভীর আক্ষেপে শোরগোল যেন উথলে ওঠে। না না, এ বিয়ে হতে পারে না, কখনো না, হওয়া উচিত নয়, হতেই দেওয়া হবে না। চমকে ওঠে মল্লিকার বেনারসি জড়ানো মূর্তিটা।
শোরগোলের ভাষাটা যে অদ্ভুত একটা রহস্যের ভাষা। অনিরুদ্ধ নয়, উৎসবেরই বাড়িটা ইচ্ছে করে বিয়ে ভেঙে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এইবার ছুটে এসে ঘরের ভিতরে ঢুকে মল্লিকার একলা মূর্তিটার বিমূঢ়তা চমকে দিয়ে চারু মামা চেঁচিয়ে ওঠেন, একটা কাণ্ডই করেছেন যোগেশদা, ছি 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 ছি। কি ব্যাপার মামা? ভয়ার্ত চোখ দুটো অপলক করে বিড়বিড় করে মল্লিকা। লোকটার বয়স 50-এর কম নয়। মার জেঠিমাও ছুটে এসে ফোঁপাতে থাকেন, আমরা তো কখনো এমন সন্দেহ করতেই পারিনি যে উনি। চারু মামা ধমক দিয়ে বললেন, কেন পারেননি কেন? মা বলেন, ওর কথা থেকে ধারণা হয়েছিল। ধন্যী আপনাদের ধারণা, আর ধন্যী যোগেশদার কথা। কিন্তু তা তো হলো, এখন কি উপায় হবে চারু? মল্লিকা চেঁচিয়ে ওঠে, না 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 না, কোনো উপায় হবে না, বিয়ে হবে না। তোমরা সবাই দয়া করে একটু চুপ করো। চন্দনের লবঙ্গ তিলক দিয়ে আঁকা একটা অভিশাপের ঠাট্টাকে এই মুহূর্তে মুছে দিয়ে কপালের জ্বালা জড়িয়ে দেবার জন্য তোয়ালেটাকে হাতে তুলে নেয় মল্লিকা। চারু মামা বাধা দিয়ে মল্লিকার হাতটা শক্ত করে ধরে ফেলেন। চারু মামার চোখ দুটো ছলছল করে। থাম থাম মল্লিকা, থাম। কেন? একটু ধৈর্য ধর। কেন? একটু অপেক্ষা কর মা। কি চাই বলছেন মামা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার বিশ্বাস বিয়ে হয়ে যাবে। তার মানে? তার মানে বিহালার ওই ভদ্রলোকের সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে। না না, যাকে তাকে এনে পিঁড়ির ওপর বসিয়ে দেবেন আর আমি বেহায়ার মতো। না না, যাকে তাকে এনে বসাবো কেন, একজন সৎপাত্রকে নিয়ে এসে বসাবো। না মামা, তা হয় না, হবে না। ওসব কাণ্ড শুধু থিয়েটারেই সম্ভব। আপনি মিছে চেষ্টা করবেন না। আপত্তি করিস না মল্লিকা, চেষ্টা করে দেখতে দোষ কি? 10 বছর ধরে তো কত চেষ্টাই করলেন আপনারা, চেষ্টার ফলও তো দেখলাম। আর কেন? এখন একটু লজ্জা পেয়ে চেষ্টাটা ছেড়ে দিন। ছি, এত রাগ করতে নেই মল্লিকা। এখনো পরপর 3টে লগ্ন আছে, রাত 1:30টার সময় শেষ লগ্ন। একটু চেষ্টা করবার সময় আছে মল্লিকা। মীরা আর ধরা পুকুর পাড়ের নন্দীবাড়ির 2 মেয়ে, দুজনে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওদের চোখ দুটো ছলছল করছে। জেঠিমা ইশারায় মীরা আর ধরাকে কি যেন বললেন। মীরা আর ধরা তখনই এসে মল্লিকার 2 হাত চেপে ধরে। তোমার পায়ে পড়ি মল্লিকাদি, তুমি চুপটি করে শুধু বসে থাকো। মামা যখন বলছেন যে। হেসে ফেলে মল্লিকা, আর হাসতে গিয়ে চোখ থেকে বড় বড় জলের ফোঁটা ঝরে পড়ে। চারু মামা উৎসাহিত হয়ে বলেন, আমি কথা দিচ্ছি মল্লিকা, মা, তোর পছন্দ হবে না এমন কাউকে বিয়ে করবার জন্য তোকে কেউ পিড়াপিড়ি করবে না। চলে গেলেন চারু মামা। তারপরেই আঙিনার দিক থেকে চারু মামার গম্ভীর প্রতিকার একটা আওয়াজ শোনা যায়, হবে হবে, মল্লিকার বিয়ে হবে। কিন্তু সাবধান, যোগেশদা যেন ঘরের ভিতর থেকে 1 পাও বাইরে না আসেন। ঘরের বাইরে 1 পা বাড়িয়ে দেবার আর ইচ্ছা নেই, শক্তিও নেই যোগেশবাবুর। শুধু চারু মামা নন, রামবাবু, বিজয় আর রত্নেশ্বর, পাড়ার মানুষদের মধ্যে যারা 3 জন সবচেয়ে খুশি হয়ে আজকের উৎসবের কাজে এতক্ষণ ধরে খাটছিল, তারাও যোগেশবাবুকে গঞ্জনা দিতে ছাড়েনি। না হয় মেয়ের বিয়ে নাই হতো, আপনি এরকম একটি প্রৌঢ় ভদ্রলোকের সঙ্গে মল্লিকার মতো বয়সের মেয়েকে গছিয়ে দেবার ব্যবস্থা করলেন কেন? কোন প্রাণে, কি দেখে? কোনো উত্তর দেননি, দিতে পারেননি যোগেশবাবু।
রামবাবু বিজয় আর রত্নেশ্বরের সঙ্গে কি যেন পরামর্শ করলেন চারুমামা। তারপরেই চারজনেই যেন বাইরে কোথাও যাবার জন্য একসঙ্গে চলতে থাকেন। কিন্তু যাবার আগে আর একবার চেঁচিয়ে হাঁক দেন চারুমামা, সানাই বাজতে থাকুক, থামালে কেন? এই সানাইওয়ালা। দাওয়ার উপর পাড়ার মহিলাদের ভিড়ু ভিড়ু আর কুণ্ঠিত একটা ভিড়ের দিকে তাকিয়ে চারুমামা বলেন, আপনারা ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না ছোটদি? ছেলেপেলেদের হতাশ ভিড়টার দিকে তাকিয়ে বললেন, কি রে, তোরা একটু দৌড়োদৌড়ি কর না কেন? উৎসবের ফোঁটা ফুল আর ঝরে পড়তে পারল না। আলো জ্বলে উঠল, সানাই বেজে উঠল, ছেলেপেলেরা ছুটোছুটি করে। সাজানো বরণডালা চারিদিকে ঘিরে বসে গল্প করেন মহিলারা। তবে কার সঙ্গে বিয়ে হবে মেয়েটার? মল্লিকার মা করুণভাবে হাসেন। ভগবান জানেন, চারু তো জোর গলা করে বলে গেল ভালো ছেলেরই সঙ্গে বিয়ে হবে। কিন্তু ননি কাকা কোথায়? 50-এর বেশি বিয়েতে বরপক্ষ আর বরযাত্রীকে অভ্যর্থনা করবার অভিজ্ঞতা যার আছে, তিনি এখন কি করছেন? তার আর করবারই বা কি আছে? ননি কাকার অভিজ্ঞতার গর্বটা এমন বিপন্ন হয়নি কোনোদিনও। অভ্যর্থনা করবার ডিউটি নয়, তুচ্ছ করে সরিয়ে দিয়ে আর ফিরিয়ে দেওয়ার ডিউটি। এ বিয়ে হবে না, পাত্রকে দেখে কেউ পছন্দ করতে পারেনি। এই বয়সের মানুষের সঙ্গে ও বয়সের মেয়ের বিয়ে হওয়া উচিত নয়, হতে পারে না। বর আর বরপক্ষ আর বরযাত্রীদের কথাগুলি স্পষ্ট করে শুনিয়ে দেবার ভার পড়েছে ননি কাকারই উপরে। ননি কাকাও স্পষ্ট করে শুনিয়ে দিতে একটুও দেরি করেননি। ওই তো সব শুদ্ধ মাত্র 7 জন। অনিরুদ্ধ রায়, 3 জন নিতান্ত অল্প বয়সের খুড়তুতো ভাই, 10 বছর বয়সের একটি খুকি ভাইচি, এক বৃদ্ধ পুরুত ঠাকুর আর একটা চাকর। উৎসবের এই বাড়ি থেকে একটু দূরে রামবাবুর বাড়ির বৈঠকখানায় ওদের বসবার ব্যবস্থা হয়েছিল। এখন সেখানেই বসে আছে ওরা। আর ননি কাকা এখনো সেইখানেই আছেন। সানাই বেজে বেজে 2 ঘন্টা পার হয়ে গেল। তার মধ্যে রাত 8:30 লগ্নটা পার হয়ে গেল। মীরার ধরা যতই পিড়াপিড়ি করুক, বসে বসে আর গল্প করতে পারল না মল্লিকা। অনেক চেষ্টা করেও মল্লিকাকে ওরা আর হাসাতে পারেনি। মেঝের মাদুরের উপর শুয়ে পড়েছে মল্লিকা, ঘুমিয়েও পড়েছে বোধহয়। নড়াচুড়া পড়ে এভাবে অপেক্ষা করবার লজ্জাটা যে 30 বছর বয়সের প্রাণে কাঁটার মতো বিঁধছে, যন্ত্রণা দিচ্ছে। ঘুমিয়ে পড়তে পারলেই শান্তি। মীরার ধরা চুপ করে মুখ কালো করে মল্লিকার মাথায় পাখার বাতাস দিতে থাকে। বরণডালা সাজাবার তাই মহিলাদের কাছে সঁপে দিয়ে মা আর জেঠিমা দুজনেই উঠে এসেছেন। এই ঘরের দরজার কাছে স্তব্ধ হয়ে বসে আঙিনার দিকে তাকিয়ে আছেন। ভগবান জানে কোথায় গিয়েছে চারু। দুর্ভাগ্যের অন্ধকারে হাতড়ে কোথা থেকে যে সৌভাগ্যের খবর নিয়ে আসবে, আর কখনই বা আসবে কে জানে। মিছিমিছি মেয়েটাকে মিথ্যে আশা দিয়ে শান্ত করবার দরকার ছিল না। এরপরেও যদি মেয়েটার আশার অপমান হয়, তবে যে। কিন্তু ওই তো চারুই যে আসছে মনে হচ্ছে। জেঠিমা বললেন, হ্যাঁ ওই যে রামবাবুও আসছেন, হোমা রত্নেশ্বরও আসছে, আর বিজয়ও ওদিকে চলে গেল। একঘেয়ে সানাই বাজা উৎসবের প্রাণটা এতক্ষণের অপেক্ষার ক্লান্তি ঠেলে দিয়ে আবার চঞ্চল হয়ে ওঠে। চারুমামা ব্যস্তভাবে হেঁটে এসে একেবারে মল্লিকার ঘরের দরজার কাছে থামেন ও হাঁপ ছাড়েন। আর কোনো চিন্তা নেই মা, ভালো খবর। আমতলা হাটের যেখানে বড় বড় বাড়ি আর ভালো ভালো রাস্তা নিয়ে একটা শৌখিন শহুরে উপনিবেশের রূপ করে উঠেছে, সেইখানে গিয়েছিলেন চারুমামা।
আজই যে ছেলেটি চারু মামার সঙ্গে কলকাতা থেকে একই ট্রেনে একই কামরায় আমতলা হাটে এসেছে, তারই সঙ্গে দেখা করে কথা বলে আর কথা নিয়ে ফিরে এসেছেন চারু মামা। চারু মামারই ছাত্র মিহির। আমতলা হাটের মিত্র ভবন হল মিহিরের মামার বাড়ি। আইন পাশ করে এক সাহেব কোম্পানির মাইনে করা উপদেষ্টা হয়েছে মিহির। কিন্তু ছেলে কত মাইনে পায় আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। কত পায়? 450 টাকা। চারু মামার আনন্দটা মাত্রা ছাড়া রকমের আনন্দ হয়ে গিয়েছে। বোধ হয় সেই আনন্দের গর্বে চারু মামার কথাগুলিও মাত্রা ছাড়া রকমের কঠোর হয়ে উঠেছে। মল্লিকার মা একটু ভয় ভয় বিড়বিড় করেন। বয়স কত? বয়স 32। আমার হাবুলের চেয়ে মাত্র 1 বছরের বড়। দেখলে মনে হবে 25। রামবাবু শ্রী বলেন, মা, ছেলের বাপ মা কিছুই জানতে পেলেন না, অথচ ছেলে এদিকে হঠাৎ বিয়ে করে। সে সমস্যা নেই, ছেলের বাপ মা বেঁচে নেই। আপনার জন বলতে আছেন ওই মিত্রভবনের মামা নরেশ বাবু, আমি তারও সম্মতি নিয়ে এসেছি। মার জেঠিমা মীরার ধরা, রামবাবু শ্রী আর পাড়ার সব মহিলাদের বিস্মিত বিচলিত হর্ষোৎফুল্ল মুখগুলির দিকে তাকিয়ে চারু মামা যেন এই গরিব বাড়ির আশার অতিরিক্ত একটা প্রাপ্তির বার্তা নিবেদন করতে থাকেন। যোগেশদার ভুলের কথা বলেছি, শুনে রাগ করেছে মিহির। যোগেশদার অবস্থার কথাও বলেছি, শুনে মিহিরের মুখটা করুণ হয়ে গিয়েছে। মল্লিকার কথাও সব বলে দিয়েছি, একটুও বাড়িয়ে বলিনি, একটু কমিয়েও বলিনি। মেয়ে লেখাপড়া ভালো জানে না, বয়সটাও 30, আর দেখতেও বেশ সুন্দর। ভালো মন্দ সবই বলে দিয়েছি। শুনে সে লজ্জা পেয়েছে, আবার হেসেও ফেলেছে। মিহিরের কথা হলো, যদি আমাদের মল্লিকার আপত্তি না থাকে তবে তারও আপত্তি নেই। ধরার মীরার চোখ দুটো উৎফুল্ল হয়ে ওঠে। মল্লিকার কানের কাছে ফিসফিস করে দুজনে বলে ওঠে, উঠে বসো মল্লিকাদি, উঠে বসো এবার। চারু মামা তাড়া দিয়ে বলেন, নে নে উঠে বস মল্লিকা। ধরার মীরার দিকে তাকিয়ে চারু মামা বলেন, মিহির তোদের বাবার চেয়েও ফর্সা, কি সুন্দর সুশ্রী চেহারা। তাছাড়া রেকর্ডে তোদের ওস্তাদ বাবার গলার গানও তো শুনেছি, মিহিরের গলার গান তার চেয়েও ভালো। কিছুক্ষণ চুপ করে থেকে আর মল্লিকা শুয়ে থাকা চেহারাটার দিকে তাকিয়ে চারু মামার চোখের আনন্দটা ছলছল করে। নির্বন্ধ কেউ খণ্ডাতে পারে না। উঠে বসে মল্লিকা, চারু মামার মুখের দিকে আস্তে আস্তে তাকায়, আর তাকাতে গিয়ে চোখ দুটো অপলক হয়ে যায়। মল্লিকার চোখে যেন একটা বিস্ময়ের স্নেহ চিকচিক করছে। এ কি অদ্ভুত কথা শোনাচ্ছেন চারু মামা, যেন এখনো বিশ্বাস করতে পারছে না মল্লিকা। রূপে গুণে চমৎকার এত বড় একটা করুণা আজকের অভিশাপের অন্ধকারটার এত কাছে লুকিয়েছিল। এ কি সম্ভব? মল্লিকা নামে একটা অচেনা জীবনের উৎসব বিপন্ন হয়েছে, ব্যথিত আশা আর্তনাদ করে উঠেছে। শুনতে পেয়েই ছুটে আসতে চেয়েছে মিহির নামের একটি উদার প্রাণ। যেন সানাই বাজা রাত্রিটার মায়া রাগিনীর একটা গমক এতক্ষণে মল্লিকার কানের কাছে এসে পৌঁছেছে। দুঃসহ অভিমানে স্তব্ধ হয়েছিল মল্লিকার যে ঠোঁট দুটি, সেই ঠোঁট দুটিরই ফাঁকে ঝিরঝির করছে অদ্ভুত একটা তৃপ্তির হাসি। চারু মামা চেঁচিয়ে ওঠেন, হ্যাঁ রে, এবার কেউ গিয়ে পারুলকে জাগিয়ে দিয়ে ডেকে নিয়ে আসুক, মল্লিকাকে একটু ভালো করে সাজিয়ে দিক, আর তো দেরি করা চলে না। আঙিনার দিকে তাকিয়ে চারু মামা আরো ব্যস্তভাবে বলেন, এইবার বিজয় আর রত্নেশ্বর চলে যাক, মিহিরকে সঙ্গে করে নিয়ে আসুক ওরা। 11টার লগ্ন যেন আবার পার না হয়ে যায়। একটু থেমে নিয়ে মল্লিকার দিকে তাকিয়েই চারু মামা বলেন, হ্যাঁ,
তার আগে একবার স্পষ্ট করে জেনে নি, তোর কোনো অপছন্দ নেই তো মল্লিকা? স্পষ্ট করে বল। উত্তর দেবার জন্য মুখ তুলে ঝাড়ু মামার দিকে তাকায় মল্লিকা। একটা বিস্মিত সুস্মিত মুখ, চন্দনের লবঙ্গ তিলক জলজল করছে। ঝাড়ু মামা যদি এখনো স্পষ্ট করে কিছু না বুঝে থাকেন, তবে স্পষ্ট করে বলে দেওয়াই ভালো। স্পষ্ট করে বলে দেবার জন্য মল্লিকার ঠোঁট দুটো সব মিথ্যা কুণ্ঠার বাধা জয় করতে গিয়ে একটু কেঁপে ওঠে। কিন্তু আর বলা হলো না। ঘরে ঢুকলেন ননি কাকা। চারু মামা চেঁচিয়ে ওঠেন, এতক্ষণে তোমার দেখা পাওয়া গেল? কোথায় ডুব দিয়েছিলে তুমি? ননি কাকা হাসেন, আমি আমার ডিউটি করছিলাম। তার মানে ওরা কি এখনো চলে যায়নি? না। কেন? বললে রাত করে এখন আর কোথায় গিয়ে দাঁড়াবো? স্টেশনে একটা শেডও নেই। তাছাড়া স্টেশনটাও তো কম দূর নয়, সকাল হলেই চলে যাব। কিন্তু বড় বৃষ্টি ব্যাপার হবে যে ননি। ওরা কি এখনো শোনেনি যে অন্য একটা ছেলের সঙ্গে এ বাড়ির মেয়ের আজই বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, বিজয় গিয়ে সেই কথাও বলে দিয়েছে। তারপর ওরা বলেছে, ধরুন না আমরা কন্যা পক্ষেরই লোক, আমরাও না হয় বিয়ে দেখব, তাতে দোষ কি? কি ছোকরাগুলো বলেছে বোধহয়? না। বলতে গিয়ে ননি কাকা হেসে ফেললেন। অনিরুদ্ধবাবু বললেন, অনিরুদ্ধ কি বিয়ে দেখতে চায়? হ্যাঁ, যদি আমাদের আপত্তি না থাকে তবে অনিরুদ্ধবাবুরও আপত্তি নেই। বাহ রে বাহ, এ তো বড় মজার উপদ্রব। তা সত্যি বলতে গেলে কোনো উপদ্রবই ওরা করেনি। ওরা ভয় পেয়েছে আর হতভম্ব হয়ে গিয়েছে। অনিরুদ্ধবাবু অবশ্য বেশ ঠিক আছেন। অদ্ভুত। তা আশীর্বাদটা ফেরত দেওয়া হয়েছে? ফেরত দিতে চেষ্টা করেছি, কিন্তু নিতে রাজি হচ্ছে না। তার মানে কি 3 ভরি সোনার গয়নাটা ফেরত নেবে না? তাই তো বলছেন। আশীর্বাদ ফেরত নেওয়া নাকি উচিত নয়, তবে আমরা যদি নেহাতি ফেরত দিই তাহলে ফেরত নেবে। ওদের চাটা খাবার টাবার কিছু দেওয়া হয়েছে তো? ওসব কর্তব্য কি আমাকে শেখাবার দরকার হয়? সবই সেধেছিলাম, কিন্তু কেউ খেতে রাজি হলো না। ননি কাকা যেন একটা অদ্ভুত আশ্চর্য দেশের গল্প শোনাচ্ছেন। সেখানে সবই অসম্ভব সম্ভব হয়। অনিরুদ্ধের সঙ্গে যারা এসেছে তারা কেউ চা খাবার খেতে রাজি হয়নি, এমনকি চাকরটাও না। চা খেয়েছেন শুধু একজন, অনিরুদ্ধবাবু। বেশ হেসে এসেই ননি কাকার সঙ্গে গল্প করতে করতে চা খেয়েছেন। এই বাড়ির মানুষ এ বিয়েতে রাজি নয়, বিয়েটা হবে না। খবরটা শুনে শুধু 1 মিনিট গম্ভীর হয়েছিলেন অনিরুদ্ধবাবু। তারপরেই হেসে হেসে বললেন, আমরা কি তাহলে এখনই চলে যাব? ননি কাকা বললেন, তা আপনারাই বুঝে দেখুন। যদি মনে করেন যে অসুবিধে হচ্ছে তবে। অনিরুদ্ধবাবু বলেন, না না, আমাদের কোনো অসুবিধে হবে না। ভয় হচ্ছে আপনাদের অসুবিধে হতে পারে। ননি কাকা বলেন, আমাদের আর কি এমন অসুবিধে হবে? 2টি ডাল ভাত খাবেন আর কি। না না, আপনাদের উপর ওসব উপদ্রব আমরা করব না। শুধু আজকে রাতটুকুর মতো থেকে যেতে চাই। বুঝছেনই তো, সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে। এতটা পথ ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টের ব্যাপার হবে। তাছাড়া বুড়ো মানুষ পুরুত মশাই, তিনিও বড় ক্লান্ত। ননি কাকা বললেন, অগত্যা, তাহলে আর কি। ননি কাকা একেবারে স্পষ্ট করে আপত্তির কথাটা বলতে পারছেন না। বললে যেন একটু বেশি কঠোরতা হবে। তাছাড়া এত ভয় পেয়েছে আর হতভম্ব হয়ে গিয়েছে, তাদের উপর বেশি কড়াকড়ি করবার আর কোনো দরকার হয় না।
অগত্যা আমি তবে বাড়ির লোকের কাছ থেকে একটু স্পষ্ট করে জেনে আসি। তার আগে তো আমি আপনাদের কোনো কথা দিতে পারছি না। ননি কাকা একটু কুণ্ঠিতভাবে কথা বলেন। অনিরুদ্ধ কিন্তু খুশি হয়েই বলেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো উচিত। ওদের যদি কোনো অসুবিধে হয় তবে আমরা এখনই চলে যাব। উঠেই আসছিলেন ননি কাকা, কিন্তু হঠাৎ কি ভেবে একটু থমকে গিয়ে প্রশ্ন করে ফেললেন, আচ্ছা, একটা কথা বলবেন? বলুন, কি বলবো? এই বয়সে আপনার বিয়ে করবার ইচ্ছে হলো কেন? ইচ্ছে হলো, এইটুকু মাত্র বলতে পারি। ননি কাকা চোখ কুঁচকে নিয়ে বললেন, জিজ্ঞেস করছি কেন ইচ্ছে হলো? অনিরুদ্ধ রায় চোখ বড় করে কথা বলেন, যে জন্য ইচ্ছে হয় সেই জন্যই ইচ্ছে হলো। কিন্তু যোগেশ দাদার মেয়েকে বিয়ে করবার ইচ্ছে কেন হলো? অন্য আরো কত মেয়ে তো আছে। যোগেশ বাবুর মেয়ের চেয়ে সুন্দর মেয়ে আছে কি? আমার তো তা মনে হয় না। কিন্তু আপনার এই সন্দেহ কেন হয়নি যে মেয়ে আপনাকে অপছন্দ করতে পারে? সন্দেহ হয়েছিল বই কি, তবে ভেবেছিলাম বিয়ের পর ক্ষমা চাইলে চলে যাবে। তার মানে আপনাদের মেয়ে আমাকে ক্ষমা করে পছন্দ করে নেবে? এইসব কথা বলতে আমার কাছে আপনার কি একটুও লজ্জা? না, কোনো লজ্জা নেই। আপনি যখন জিজ্ঞেস করতে কোনো লজ্জা বোধ করলেন না, তখন আমি বা কেন? বেশ শান্ত, অবিচল ও নির্বিকার খুশির আবেগে হেসে হেসে কথা বলে অনিরুদ্ধ। যাকে, এসব তর্কের কথা ছেড়ে দেওয়া যাক। আপনি কি সত্যি মল্লিকার বিয়েটা দেখবেন? বলছি তো, আপনারা যদি কোনো আপত্তি না করেন তবে আমার কোনো আপত্তি নেই। আপনার একটু অস্বস্তি হবে না? একটুও না। কেন? একজন যোগ্য পাত্রের সঙ্গে যোগেশবাবুর মেয়ের বিয়ে হবে, এতে আমার তো অস্বস্তি বোধ করবার কিছু নেই। আমরা সত্যই খুব খুশি হয়েছি ননিবাবু। আপনাদের মেয়েকে একটা অপছন্দ বিয়ের দুঃখ সহ্য করতে হলো না বলে। কিন্তু মনে হচ্ছে এরা খুব দুঃখিত হয়েছে। কারা? ওই যে ওইসব ছেলেরা আর ওই মেয়েটি, যারা সব আপনার সঙ্গে এসেছে। না না, এদের দুঃখ আমার বিয়েটা হলো না বলে। আপনাদের মেয়ের বিয়ে হবে শুনে এরা দুঃখিত নয়। কিন্তু এরা কেন খেলো না? সেজন্য দুঃখ করবেন না। খুকিটির তো এতক্ষণে খুব খিদে পাওয়ার কথা। তা খিদে পেয়েছে হয়তো, তবু খেতে রাজি হবে না। রাজি হবে কি? রাজি হবে না। যেতে দিন ওসব সাধাসাধি ঝঞ্ঝাট। কিন্তু কি? সব দোষ তো আর আপনার উপর চাপাতে পারছি না। কেন? হো হো করে হেসে ওঠে অনিরুদ্ধ। যোগেশদা তো সব জেনে শুনে এই বিয়ে ঠিক করেছিলেন। প্রথম দোষ আর আসল দোষ তো যোগেশদারই। আহ, কি যে বলেন ননিবাবু! একবার বুঝে দেখুন, সামান্য অবস্থার এক ভদ্রলোক, যার পক্ষে সংসারের সামান্য দাবি মেটানো কত কষ্টসাধ্য, সেই ভদ্রলোক মেয়েকে ভালো পাত্রের হাতে দেবার জন্য একগাদা টাকা কোথা থেকে পাবেন? ভালো মন্দ পাত্র বাছাবাছি করতে পারেন, যোগেশবাবুর মনের অবস্থাটাও তো এমন নয়। যাই হোক, তবে উনি তো আপনাকে পছন্দ করেছিলেন, সে কথা ঠিক। আর সত্যি কথা, আমিও আশ্চর্য হয়েছিলাম কি দেখে উনি আমাকে পছন্দ করলেন। আপনি এই কথা যোগেশদাকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ। তো কি বললেন যোগেশদা? বললেন আমি নাকি চমৎকার মানুষ। বলতে বলতে অনিরুদ্ধ রায়ের
দু চোখ থেকে অদ্ভুত একটা হাসির আভা ঠিকরে পড়ে, যেন আগুন লাগা লজ্জার আভা। কিন্তু মুখটাকে তেমনই শান্ত সরল খুশির আবেগে হাসিয়ে দিয়ে কথা বলেন। বলিহারি যোগেশবাবুর ধারণা। কত স্বচ্ছন্দে হেসে হেসে কথা বলছেন ভদ্রলোক। বেহালার এই অনিরুদ্ধবাবু যেন একটা বৈঠকি আসরে অন্য কোনো মানুষের জীবনের গল্প বলে যাচ্ছেন। সেই গল্পের সঙ্গে এই অনিরুদ্ধবাবুর জীবনের কোনো সম্পর্ক নেই। ননী কাকা অপ্রস্তুত হয়ে আনমনার মতো বিড়বিড় করেন, তবু ভাবতে একটু দুঃখ হচ্ছে যে। ছি ছি, আপনারা একটু দুঃখ করবেন না ননীবাবু। বলতে গিয়ে ননী কাকার হাত ধরে ফেলেন অনিরুদ্ধ রায়। এখানে যে ঘরের ভিতর একটা নীরব কৌতূহলের আসর, যেখানে ননী কাকা এতক্ষণ ধরে গল্প বলে যাচ্ছে, সেই ঘরের সঙ্গে অনিরুদ্ধ রায়ের এখন আর কোনো সম্পর্ক নেই। কিন্তু গল্প বলা অনিরুদ্ধ রায়ের হাসিটার সঙ্গে যেন একটা সম্পর্ক হয়ে গিয়েছে। নীরব ঘরের মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে অনিরুদ্ধর হাসির নীরব শব্দটা। তা না হলে নিতান্ত একটা হাসির গল্প শুনে এত গম্ভীর হয়ে যাবেন কেন মার জেঠিমা, এমনকি চারু মামাও? দেখতে আরো অদ্ভুত, মল্লিকার কপালে চন্দনের জল জলে লবঙ্গ তিলকও কেমন যেন থমথমে হয়ে গিয়েছে। ননী কাকার মুখটাও যেন বেশ একটু বিষণ্ণ। ননী কাকার কৃতিত্বের পুরনো রেকর্ডটাই বোধহয় বিষণ্ণ হয়ে গিয়েছে। জীবনে এই প্রথম বরপক্ষ আর বরযাত্রীকে আদর আপ্যায়ন করা সম্ভব হয়নি। কিন্তু কি আশ্চর্য, অনাদর করা বরপক্ষই খুশি হয়েছে। এটা যে ননী কাকার গর্বহারা অকৃতিত্বের প্রথম রেকর্ড। জোরে একবার কেশে গলার ভিতরের একটা বোবা গুমট জোর করে পরিষ্কার করে নিয়ে চারু মামাই এবার চেঁচিয়ে ওঠেন, তা তুমি কিন্তু মিছিমিছি ওখানে বসে বসে অনেক সময় নষ্ট করলে ননী। ননী কাকা হাসেন, তা তো করেইছি। যাই হোক, এখন শুধু ওদের। চারু মামা বলেন, না, এখন ওখানে তোমার আর কোনো কাজ নেই, এখন শুধু এদিকেই কাজ। ননী কাকা বলেন, না, ওখানে একটা কাজ এখনো আছে বলেই তো বলছি। কি কাজ? আপনারা বলুন, ওরা এখন থাকবে না চলে যাবে? থাকলে আমাদের কোনো অসুবিধে হবে না তো? সেইটাই ওরা জানতে চায়। যে যদি বলি অসুবিধে হবে, তবে ওরা চলে যাবে। তবে বলে দাও অসুবিধে আছে। মামা। চারু মামার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আর অদ্ভুত রকমের একটা আর্তনাদের মতো স্বরে ডাক দিয়ে ফেলেছে মল্লিকা। চারু মামা অপ্রস্তুতের মতো কুণ্ঠিতভাবে বলেন, হ্যাঁ, মানে মিছিমিছি কথায় কথায় অনেক সময় নষ্ট হয়ে গেল। মিহিরকে আনবার জন্য বিজয়কে এখনই রওনা করিয়ে দিই। মল্লিকা বললে, না, রাত্রি 12:30 একটা লগ্ন আছে। না মামা। না মানে কি? মিহিরকে কেউ ডাকতে যাবে না? না। তার মানে মিহিরকেও পছন্দ হয় না? না। আশ্চর্য, তাহলে কি বিয়ে হবে না? হবে। ও মা, কার সঙ্গে হবে? যিনি এসেছেন তারই সঙ্গে হবে। কেন? ননী কাকা হঠাৎ চিৎকার করে হেসে চারু মামার বিস্মিত কেনর একটা উত্তর দিয়ে দেন। অনিরুদ্ধবাবু চমৎকার মানুষ। আর মিহির বুঝি একটা। কথাটা শেষ করে মল্লিকার মুখের দিকে তাকিয়ে চারু মামা একটা রুষ্ট এবং বিরক্ত ভ্রুভঙ্গি হানেন। কিরে, তুই কি বুঝলি বল? মিহির বুঝি একটা বাজে?
মুখ ফিরিয়ে দেওয়ালের গায়ে কপাল ঠেকিয়ে দিয়ে আর ছটফট করে ফুঁপিয়ে ওঠে মল্লিকা। না মামা, না না, মিহিরবাবু বাজে হবেন কেন? মিহিরবাবু সত্যি চমৎকার দয়ার মানুষ, কিন্তু কিন্তু কি? কিন্তুটা কি শুনি? রাগের ঝোঁকে চিৎকার করে ওঠেন চারু মামা। ননী কাকা যেন পাল্টা চিৎকার করে জবাব দেন, কিন্তু অনিরুদ্ধবাবু চমৎকার মানুষ। যাক, বুঝেছি। চারু মামা যেন শ্রান্ত স্বরে একটা ধমক দিয়ে তার শেষ আক্ষেপের প্রাণটাকেও দমিয়ে দিলেন। যাও বিজয়, আমার হয়ে মিহিরকে একটা ধন্যবাদ জানিয়ে বলে এসো। মল্লিকা যা বলেছে তা বলে দিয়ে চলে এসো। ব্যস্ত হয়ে ওঠেন ননী কাকা। এতক্ষণে যেন কৃতিত্বের একটা নতুন রেকর্ড সৃষ্টি করবার চান্স পেয়ে গিয়েছেন। ননী কাকার চিৎকারের হাসিতে উৎসবটা এবার উতলা হয়ে উঠতে থাকে। তাহলে আমি এবার ডিউটিতে লেগে যাই, কি বলেন ছোট বৌদি? রামবাবুর স্ত্রীও আর চুপ থাকতে না পেরে উলু দিতে শুরু করলেন। আর ও ঘরের ভিতর থেকে এতক্ষণের বোবা বধির দশার একটা বন্দিত্ব থেকে মুক্ত হয়ে আঙিনার উপর এসে যোগেশবাবু বেশ শক্ত হয়ে দাঁড়ালেন। আমি তো এই কথাই বলেছিলাম, অনিরুদ্ধ চমৎকার মানুষ। মিথ্যে বলেছিলাম কি? জেঠিমা হাসতে গিয়েও কেঁদে ফেললেন। সে মানুষটাও তো মিথ্যে বলে যায়নি ঠাকুরপো। মল্লি যাকে পছন্দ করবে তারই সঙ্গে বিয়ে হবে, তাই তো হলো। চারু মামার গম্ভীর মুখটাও হঠাৎই হেসে ফেলে, চেঁচিয়ে ওঠে, আহা, বেশ হলো বেশ হলো। এবার তোরা কেউ পারুলকে তাড়াতাড়ি জাগিয়ে তোল। মেয়েটার খোঁপাটাকে জুঁইয়ের কুঁড়ির মালা দিয়ে বেশ করে একটু। শেষ হলো আজকের গল্প সায়ন্তনী। সুবোধ ঘোষের লেখা গল্প সায়ন্তনী। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।